হঠাৎ করে সন্ধে নামতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। মন্টু কাজ থেকে ফিরতে ফিরতে আজকে অনেকটা রাত হয়ে গেল। এক হাতে সাইকেল চালিয়ে এক হাতে ছাতা মাথায় দিয়ে কোনো ক্রমে রাস্তা দিয়ে ফিরছিল বাড়িতে। মন্টুর বাকি বন্ধুরা সব শহরে কাজ করে। ভাগ্যের ফেরে এখনও সে গ্রামে পড়ে আছে। বাপ রে বাপ, একটু দাঁড়িয়ে যা বাপ। যা জোরে বৃষ্টি নামবে মনে হচ্ছে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ভালোই ভালোই ঘর পর্যন্ত পৌঁছে যেতে পারলে বাঁচি, আর একটুখানি অপেক্ষা কর। কিন্তু আবহাওয়া প্রকৃতি কারোর কথা শোনে না। পরক্ষণেই প্রচণ্ড বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হলো। সেই পথের পাশেই দূরে জঙ্গলে আবৃত একটা পোড়ো বাড়ি ছিল। বাড়িটাতে সচরাচর কেউ যেত না। বহু যুগ আগে তার বন্ধু প্রীতমের বাড়ি ছিল। না না, কোনো উপায় নেই, ও বাড়িতে গিয়ে দাঁড়াতে হবে মনে হচ্ছে। যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ আমি কিছু করতে পারবো না। কিছুক্ষণের মধ্যেই বাড়ির দালানে এসে উঠল মন্টু। বাবা, মনে হচ্ছে সারা রাত আজকে এখানেই কাটাতে হবে। তাও যদি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে না হয় শুয়ে বসে একটু আরাম করা যেত, কিন্তু যা অবস্থা তাতে তো। হঠাৎ করে মন্টুর চিন্তাভাবনার মধ্যে বাধা পড়ল। একটা নূপুরের শব্দ তার বুকের মধ্য দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইয়ে দিয়ে গেল। এই ঝড় বৃষ্টির মধ্যেও চারিদিক থেকে শেয়ালের চিৎকার ভেসে এলো। মন্টু চিন্তা করল, কি ব্যাপার, আমি কি শুনতে ঠিক করলাম নাকি ভুল করলাম? মনে হলো যেন একটা নূপুরের শব্দ পেলাম। বাপরে, তাহলে কি এখান থেকে পালিয়ে যেতে হবে? কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে নামলি আবার শরীর খারাপের মধ্যে পড়বো তো। তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছি। এখানে চলে এসো। আজকে রাতের জন্য তুমি আমার অতিথি। তোমাকে এখানে আমি ভালো রাখবো। হঠাৎ একটা মহিলা কণ্ঠ শুনতে পেয়ে বুকে রক্ত জল হয়ে গেল মন্টুর। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কে কে কথা বলে? দেখো, তোমরা যদি ভেবে থাকো আমাকে এইভাবে ভয় দেখাবে তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। যদি আমি জানতে পারি কে তুমি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আমি তোমাকে সাহায্য করতে চাইছি, আর তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ? এমন নিষ্ঠুর হইও না। এইভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলবার কোনো মানে হয় না। সাহস থাকলে আমার সামনে এসে কথা বলো। তারপরেই মন্টু আবার পায়ের নূপুরের শব্দ শুনতে পেল, যেন তার কাছে এগিয়ে আসছে। ঠিক তার পেছনে সে দাঁড়িয়ে কণ্ঠস্বরটা বলল, কই, আমার দিকে একবার তাকিয়ে দেখো তো। মন্টু ভয়ে ভয়ে পেছু ফিরে তাকালো। তারপর পেছনে যা দৃশ্য দেখতে পেল তাতে তার বুকের রক্ত শুকিয়ে জল হয়ে গেল। লাল চোখা একটা সুন্দরী রমণী তার সামনে ক্ষীণ প্রদীপের আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখের এক কষ থেকে লাল রক্ত গড়িয়ে পড়ছে। ও রে বাবা রে, মরে গেলাম রে। মন্টু আর সেখানে দাঁড়াবার কোনো সাহস দেখালো না। সাইকেলটা সেখানেই পড়ে রইল। সে কোনো মতে পড়ি কি মরি করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল, আর এক দণ্ড পেছন ফিরে তাকালো না। পরের দিন সকালের ঘটনা। গণেশ কালীনাথের বাড়ি এসে তার সাথে প্রচণ্ড ঝগড়া লাগলো। আপনি কি ভেবেছেন বলুন তো? সারা জীবন তো লোকের মেরে নিয়ে কাটালেন, আজকে ভিখিরি দশা হয়েছে তাও আমার বাবার কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছেন আপনি। আমি কিচ্ছু বলিনি, কিন্তু কাজের শেষে টাকাটা যে দিতে হবে সেই খেয়াল কি আছে? তুমি আমার সামনে গলা তুলে কথা বলবে না গণেশ। তুমি জানো না আমি কি করতে পারি। ওসব ভয় আমি ছোটবেলায় পেতাম, কিন্তু এখন আর এসব ভয় পাই না। আপনি আমাকে হাজার চেষ্টা করেও ভয় দেখাতে পারবেন না। আমি কিন্তু শেষবার আপনাকে বলে যাচ্ছি। এই কথা বলতে বলতে গণেশের বাবা রামু সেখানে প্রবেশ করল। গণেশকে সেখানে দেখে প্রচণ্ড চটে গেল। কে ব্যাপার, তোর এখানে কি দরকার? তুই বাবুকে এসে কথা শোনাচ্ছিস? হ্যাঁ শোনাচ্ছি। আমি এইদিকে একা জমিতে খাটাখাটনি করে মরে যাচ্ছি, সেখানে তো একবার গিয়ে দাঁড়াতে পারো না? ঘরে রান্নাটা যদি ভালো মতো করতে তাহলে তো এসে ভালো মতো দুটো খেতে পারতাম।
বেশি কথা বলিস তো পায়ের জুতো খুলে মুখে মারবো বলে দিলাম। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, সাহস তো কম নয়। সারা জীবনটাই তো পায়ের জুতো মুখে তুলে আনলে, ভালো কথা তো বলতে নেই। এই লোকটা তোমাকে সারা জীবন নিংড়ে শেষ করেছে। ওর কাছে কম পয়সা নাকি? তোমাকে এক পয়সাও কোনোদিন দিয়েছে? যদি তোমার পরিশ্রমের মূল্য তোমাকে দিত, তাহলে আমাদের আজকে আর এত গরিব থাকতে হতো না। রামু, তোর ছেলে একটু অতিরিক্ত কথা বলছে। এই শেষ বয়সে তোমার এত সাহায্য করে এই ছেলেকে মানুষ করবার জন্য সারা জীবন আমি পাশে থাকলাম, আর সে কিনা আমাকে এসে অপমান করে যাচ্ছে। তুই যদি আর একটা কথা বলবি গণেশ, তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি বলে দিলাম। এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা, আর একদম এখানে দাঁড়াবি না বলে দিলাম। সারাদিন না খেয়ে দিয়ে খালি পেটে প্রায় উপোস করে কাটিয়েছে গণেশ। মনের দুঃখে এসে সে আর ঘরে ঢোকেনি। এসে উঠেছে সেই পোড়ো বাড়িতে। দিন গড়িয়ে রাত এসে নেমেছে। তার খিদে পেয়েছে প্রচণ্ড, কিন্তু তবুও সে সেখান থেকে যেতে নারাজ। সারা জীবনটা ভালো কাজ করে আজকে যার জন্য করলাম তার কাছেই জুতো খাবার হুমকি শুনতে হলো। এর থেকে ভালো ছিল আমি সারা জীবনের মতো শহরে চলে যেতাম। বেটা বুড়ো একা থাকতো, তাহলে বুঝতো মজা কেমন। রাতটা আরও ঘনিয়ে এলো। হঠাৎ করে গণেশ পায়ের নুপুরের শব্দ শুনতে পেল। শুনেই তার অলস ভাবটা কেটে গেল। চারিদিক অন্ধকার। সে শুনেছে নাকি এক ধরনের সাপ আছে, যে এইভাবে তার লেজের ঝুমঝুমি বাজিয়ে সংকেত দেয়, শত্রুদিকে দূর করে রাখে। এই রে, এখন সাপ খোপে কামড়ে দিলি তো মুশকিল। যাক, আর বেঁচে থেকেই বা কি হবে? এখানে বরং প্রাণটা ত্যাগ করলে তবুও বেঁচে যাব। তোমার কোনো চিন্তা নেই, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হঠাৎ অপরিচিত একটা মহিলার কণ্ঠে আঁতকে উঠল গণেশ। ও রে বাবা রে, কে 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 কথা বলে? হ্যাঁ, এই নাও, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। কে 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 তুমি? আর আমার জন্য কেন খাবার এনেছো? আমি তো তোমার কাছে কিছু চাইনি। আমার কাছে কেউ কিছু না চাইলেও আমার কাজ এ বাড়িতে অতিথি এলে তাকে আপ্যায়ন করা। তুমি এসেছো, তোমাকে আপ্যায়ন করব না? না না, আমি এসবের কিচ্ছু চাই না। আমি চলে যাচ্ছি এখান থেকে। আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। তোমাদের সবার যে কেন মনে হয় আমি তোমাদের ক্ষতি করতে চাই, কে জানে। তাহলে তুমি কি চাও? আমি তো বুঝতে পারছি তুমি মানুষ নও, তুমি ভূত। একজন ভূত কি মানুষের কোনোদিন বন্ধু হতে পারে? আমার রাগ তোমাদের ওপর নয়, সেই বংশের প্রতি, যে বংশ আমাকে ছাড়খাড় করে দিয়েছিল, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সারা জীবনের মতো এখান থেকে চলে যায়। এই বাড়ি যাদের ছিল তাদের কথা বলছো কি? হ্যাঁ, আমি তাদের কথাই বলছি। তাদের জন্যই আমি বছরের পর বছর ধরে এখানে বন্দি হয়ে আছি, অতৃপ্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। যতক্ষণ না সেই বংশের কারো একজন তার রক্ত আমি খাচ্ছি, ততক্ষণ আমার শান্তি নেই। বেশ, সেই ব্যবস্থা আমি না হয় করে দেব, কিন্তু আমাকে কথা দিতে হবে আমার একটা উপকার তুমি করবে। কি উপকার? আমার দুজন চিরশত্রুকে সারা জীবনের মতো দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তারপর বাকি সম্পত্তি প্রতিপত্তি সব আমার নামে করে দিতে হবে। তুমি যদি তোমার কথা রাখো, তাহলে আমিও আমার কথা রাখবো। আহা, আমাদের অনেক পুরনো দিনের বাড়ি অবশেষে তাহলে কারোর চোখে পড়ল। যাক, এই বাড়ির উত্তরাধিকার তো এখন আমি। এটা বিক্রি করে দিয়ে চলে যেতে পারলে আর কোনো পেছুটান থাকবে না।
কে কে দাঁড়িয়ে আছে এখানে? চলে যাও বলে দিচ্ছে এখান থেকে। আরে আমি আমি প্রীতম। এই বাড়িটা আমাদের। অন্ধকারে হয়তো কে? প্রীতম? এ, আমি মন্টু, আমাকে চিনতে পারছিস? আরে মন্টু, যাক তোর সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। দেখ না, এখানে আস্তে আস্তে অনেকটা অন্ধকার হয়ে গেল। এখন কোথায় থাকবো, কি করব? তার জন্য আবার চিন্তা কি? চল আমাদের বাড়িতে চল, সেখানে গিয়ে খেতে খেতে কথা হবে। তাই চল, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? অনেকদিন পর গ্রামে এসে বেশ ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে এটাই আমার শেষ আশা, বুঝলি? আর মনে হচ্ছে আর কোনোদিন আশা হবে না। হঠাৎ এরকম বলছিস কেন? তোর গ্রামের বাড়ি থাকতে তুই যখন তখন আসতে পারিস, তোকে তো কেউ বারণ করেনি। আরে সেই কারণেই তো আমার এখানে আসা। এই বাড়িটাকে একজন কিনবে বলেছে, তাই জন্য আমি এখানে এসেছি। ওই ভুতুরে বাড়িটাকে কিনবে রে? কি বলছিস কি? তাহলে যে কিনবে সে নিশ্চয়ই জানে না ওখানে একটা ভূত থাকে। ভূত থাকে মানে? আমি তো সব কিছুই জানি না। আমি 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 নিজের চোখে দেখেছি রে। আমার নিজের চোখে দেখা, আমি একটুও বানিয়ে বলছি না। তুই বিশ্বাস কর আমার কথা। তোরাও যেমন, আসলে গ্রামে গঞ্জে একটু ভূতের কুসংস্কারের কথা বেশি রটে কি না? মন্টু আর কোনো কথা বলল না, নিঃশব্দে প্রীতমকে ঘরে নিয়ে চলে গেল। পরের দিন সকালে বাইরে বেড়াতে বের হয়ে গণেশের সাথে দেখা করল প্রীতম। আমাদের কালীনাথ বাবুর এক দূর সম্পর্কের আত্মীয় আছে, সেই এই বাড়িটা কিনতে চায়। তো একটা কথা বলো তো গণেশদা, এই বাড়িটা শুনলাম নাকি ভুতুড়ে হয়ে গেছে। আমাকে মন্টু বলছিল। তাহলে এই ভুতুড়ে বাড়িটা শুধু শুধু তার কিনে কি লাভ হবে? আরে রাত হলে সব মদ মাংসের ভালো পিকনিক হতো সব চোর লোকেদের। তোর এই বন্ধু মন্টুটাকে কম ভাবিস না, ও বেটারা জোচ্চোর। বলো কি দাদা? ও কালকে সারা রাত ধরে আমাকে যেসব গাল গল্প শোনালো, তাতে তো মনে হলো সত্যি করেই আমাদের বাড়িতে ভূত চলে এসেছে। ওরে খ্যাপা, আমি বুঝতে পারছি তোর বিশ্বাস হচ্ছে না। তাহলে একটা কাজ কর না, তুই এসেছিস যখন, আজকে রাতে না হয় ওই বাড়িতে একটা পিকনিক কর। আমি থাকবো, মন্টু থাকবে, আর তুই থাকবি। সেটাই বরং ভালো হবে। ঘরটাকে আর দেখতে পাবো না, সারা জীবনের মতো অন্য কারোর হয়ে যাবে। আজকে বরং রাতের বেলা একটা খিচুড়ি মাংসের পিকনিক করলে স্মৃতিটা সারা জীবন মনে থাকবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি আর কি। দেখবি আমার সামনে ওই মন্টুর আর কোনো কথা বের হবে না, বেটা একদম চুপচাপ হয়ে যাবে। বুঝতে পারছি দাদা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তাই হোক। রাতের বেলায় না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। আমি একটু গ্রামটা ঘুরে দেখি। ঘুরে দেখ। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, এই গ্রামে কেউ কোনো পরামর্শ দিলে বা কেউ কোনো কথা বললে কানে নিবি না। গ্রাম আর আগের মতো নেই, মানুষের মনের মধ্যে হিংসে ঢুকে গেছে, ঠিক আছে? এরপর প্রীতম গোটা গ্রামটা ঘুরতে বের হলো। গ্রামের বৃষ্টির মধ্যে একটা স্নিগ্ধতা আছে, শহরে থেকে এই জিনিস উপভোগ করা যায় না। গ্রামের বাড়িগুলো অনেক দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে। একা একা থাকতে তাদের কোনো ভয় নেই। বেশ কিছুটা হেঁটে গিয়ে ঝিলের পাশে অনেকক্ষণ আগে থেকেই একটা বন্ধ বাড়ি দেখতে পাচ্ছিল। সেই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একজন ডাকলো, বাবা, বাবা তুই যাস নে, তোর সামনে প্রচন্ড বিপদ। কোথাও তুই বেরোবি না একা একা, কোথাও যাবি না। হঠাৎ করে এমন কথা শুনে প্রীতম দাঁড়িয়ে পড়ল। চারিদিকে তাকিয়ে দেখল বন্ধ ঘরের মধ্য থেকে জানালা দিয়ে উঁকি মেরে একজন বয়স্কা তাকেই উদ্দেশ্য করে কথাগুলো বলছে। তার কাছে এগিয়ে গেল। কি হলো ঠাকুমা, কিছু বলবে নাকি আমাকে? তুমি এভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে আছো কেন? আমার বাইরে বেরোনো বারণ। গ্রামের কিছু লোক আমাকে দেখলে সব সময় টিটকারি করে, তাই জন্যই আমি ঘরে বন্দি হয়ে থাকি। ওমা, সে কি, কেন? অত শত তোর জেনে লাভ নেই। তুই একা কোথাও বের হবি না, না হলে তোর মৃত্যু। মনে হচ্ছে এই বুড়ির মাথায় টাল আছে। যাক, দাঁড়িয়েছি যখন একটু কথা বলি, একলা মানুষ। আচ্ছা আচ্ছা ঠাকুমা, তাই যদি হয় তাহলে তুমি আমার জন্য কিছু করতে পারো না? জানালার ওপাশ থেকে একটা তাবিজ
প্রীতমের পায়ের সামনে এসে পড়ল। বুঝতে পারল সেই বুড়ি তাকে ওটা ছুঁড়ে দিয়েছে। এটা কি করব? কি আবার করবি মুখ পোড়া? এটা হাতে পড়ে নে, তাহলে কেউ তোর আর কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি বিশ্বাস করলাম। তুমি তাহলে থাকো, আমি এলাম। হ্যাঁ। তাবিজটা কুড়িয়ে নিয়ে প্রীতম চলে যায়। পুরো বাড়িতে এসে থেকে মন্টুর মনের অবস্থা একদম ভালো নেই। মুখ বুজে চুপটি করে বসে আছে। কি ব্যাপার মন্টু, এরকম চিন্তিত হয়ে বসে আছিস কেন? তোর কি ভয় করছে নাকি এখানে? তোমরা বুঝতে পারছো না, জায়গাটা খুব একটা ভালো নয়। সে রাতে এসে আমি আর ভূতের পাল্লায় পড়েছিলাম। তোর কি হয়েছে বলতো? আমরা তো সবাই আছি নাকি? তোর এত ভয়টা কিসের? আরে সে যে ভূত তুই কি করে জানলি? শুনলাম তো এখানে মাতালদের আড্ডাখানা। ওরে শোন, তোর এত ভয় পাবার কিছু নেই। আচ্ছা দাদা, কিছু মনে করো না, আমার মনে একটা প্রশ্ন আছে। হঠাৎ করে বাড়িটা কিনে কালীনাথবাবুর দুঃসম্পর্কের ওই আত্মীয়র কি হবেটা কি? এই গ্রামে তো তেমন কিছু নেই যে গ্রামে এসে বসবাস করতে হবে। সেটা আমাকে জিজ্ঞেস না করে যে কিনেছে তাকে জিজ্ঞেস করলেই তো পারিস। কিন্তু কে কখন কিনতে এলো আর কখন তোমার সাথে এসে কথা বললো আমি তো কিছুই জানি না, কিছুই তো শুনিনি। তুই থাকিস কতক্ষণ গ্রামে? সকাল হলেই তো কাজে বেরিয়ে যাস, আবার রাত হলে ফিরে আসিস, ব্যাস। তাহলে তুই জানবি কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খিচুড়ি মাংসের গন্ধে আর অপেক্ষা করতে পারছি না। বাইরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিই আমরা। নাও নাও। হ্যাঁ হ্যাঁ, তোরা দুজন খেতে শুরু কর, তারপর না হয় আমি তোদের আগে পরিবেশন করে দিই। তারা খাওয়া সবেমাত্র শুরু করেছে, ঠিক এমন সময় মনিকার ভূত তাদের সামনে এসে দাঁড়ালো। শেষবারের মতো খেয়ে নে প্রীতম, এরপর তোকে মরতে হবে। এই যে আমি এনেছি, আমি আমার কথা রেখেছি, এখন তুমি তাড়াতাড়ি ওকে মেরে ফেলো, তারপর আমার ইচ্ছাটা পূর্ণ করে দাও, মনের ইচ্ছাটা। আমি তোকে বলেছিলাম, তুই আমার কথা শুনলি না প্রীতম। আমাদের চোখের সামনে এসে দাঁড়িয়েছে ওই ভূত, দেখ, পালিয়ে চল প্রীতম, এখান থেকে পালিয়ে চল। এটা কেমন হলো? গণেশদা, তুমি জেনে শুনে আমার সর্বনাশ করতে চেয়েছিলে। অনেক কষ্ট, অনেক ব্যথাই বুকে জমা হয়ে আছে। তোকে শেষ করতে না পারলে আমি আমার শত্রুদের শেষ করতে পারবো না। আমার এই ভূতের সাহায্য প্রয়োজন, আমাকে ক্ষমা করে দিস। এত কথা বাড়ানোর কিচ্ছু নেই। প্রীতমের ঘাড় মোটকে আমি রক্ত খেলে আমার তবে শান্তি হবে। এই বলে সেই ভূত এগিয়ে গেল প্রীতমের দিকে, কিন্তু প্রীতমের কাছে সেই বুড়ির দেওয়া তাবিজটা তখনও ছিল। ভূত তার গায়ের কাছে এসে ছিটকে চলে গেল। ওরে শয়তান, তুই তাবিজ নিয়ে এসেছিস সাথে করে, তার মানে তুই জানতিস আমি আসবো। তোর সাহস থাকলে আমাকে ছুঁয়ে দেখা, তোদের মনের ইচ্ছে কোনোদিন পূর্ণ হবে না। প্রীতম, এখান থেকে পালিয়ে চল, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল। ভূতের চোখের সামনে দিয়ে দুজনে পালিয়ে গেল। এদিকে মনিকার রাগে দৃষ্টি এসে পড়ল গণেশের দিকে। তুই জেনে শুনে আমাকে বন্দি করতে চেয়েছিলিস, তাই না? এখন দেখ তোর কি হাল করি। না না, আমি এসবের কিছু জানতাম না, আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। এক মুহূর্তের জন্য নিস্তব্ধ বাড়িটা ভয়ানক চিৎকারে কেঁপে উঠল। তারপর আবার সব শান্ত, চুপচাপ। ঠাকুমা, তুমি যখন আমার বন্ধুকে রক্ষা করেছো, তখন নিশ্চয়ই তুমি সব কিছু জানো। তুমি দয়া করে আমাদেরকে সত্যিটা বলো, কি হয়েছে? সত্যিটা অনেক গভীরের, সেসব বলতে গেলে আমাকে অনেক ঘটনা বলতে হবে। এত ধৈর্য তোদের থাকবে না। আমি বুড়ি মানুষ, সব কিছু কি আর মনে আছে? দয়া করে আমাদেরকে এড়িয়ে যাবেন না বুড়িমা, আমাদের অবস্থাটা একবার বুঝুন। এইমাত্র আপনার সহায়তায় মৃত্যুর মুখ থেকে আমরা ফিরে এসেছি। আপনি বলুন ওই ভূতকে
আর কেনই বা আমাদের বাড়িতে আছে? ও আমার মেয়ে, ওর নাম মনিকা। বহু বছর আগে তুমি যখন খুব ছোট, তখন তোমার জ্যাঠামশাই রাগের বশে আমার মেয়েকে মেরে ফেলেছিল। জ্যাঠামশাই যে প্রচণ্ড রাগ ছিল আমি শুনেছিলাম, কিন্তু এই ঘটনা... হ্যাঁ, এটাই সত্যি, কিন্তু বাইরের কেউ জানতো না। সবাই জানতো আমার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু এটাই সত্যি। আমার মেয়েকে মেরে ফেলবার পর তোমার জ্যাঠামশাইরা চক্রান্ত করে তার দেহটা বাড়ির এক কোণে পুঁতে দেয়। তারপর থেকে তার আত্মা ও বাড়িতেই থাকে। তার মানে ও প্রীতমকে এই কারণেই মারতে চেয়েছিল, প্রতিশোধ নিতে চেয়েছিল তার মৃত্যুর। কিন্তু তুমি ওই তাবিজ আগে থেকে দিয়েছিলে বলে আমরা দুজন বেঁচে আছি। তুই এখান থেকে চলে যা বাবা। এখানে এখানে একদম থাকিস না, না হলে আবার কোন দিন তোর ওপর আক্রমণ করবে, তোকে মেরে ফেলবার চেষ্টা করবে। ঠিকই বলেছো ঠাকুমা। প্রীতম, তুই যেখান থেকে এসেছিলিস সেখানেই চলে যা ভাই। এই সময় তোর যদি কিছু অঘটন ঘটে যায় আমার সামনে, তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারবো না ভাই। না, এইভাবে এখান থেকে পালিয়ে যাব না। যদি মনিকার দেহকে আমাদের বাড়ির এক কোণে কোথাও পুঁতে রাখা হয়, তাহলে সেটা আমার দায়িত্ব তার সৎকারের ব্যবস্থা করা। তুই আবার যাবি ওখানে? যাব, কারণ এইভাবে অতৃপ্ত হয়ে একজন ঘুরে বেড়াবে সেটা আমি দেখতে পারবো না। আমি যাব এবং আমার নিজের কাজ সেরে মনিকাকে মুক্ত করে দিয়ে তবে যাব এখান থেকে। সেই রাতে প্রীতমকে একা যেতে দিল না বুড়ি। সেও তার সাথে এসে পৌঁছালো সেই ঘরে। ঠাকুমা, কোথায় কোথায় তোমার মেয়েকে পুঁতে দেওয়া হয়েছিল? সেই জায়গাটা খুঁড়ে তার অবশিষ্টাংশ দাহ করতে হবে। বুড়ি তাদের একটা জায়গা দেখিয়ে দিল। মন্টু আর প্রীতম দুজনে মিলে সেই জায়গার মাটি খুঁড়তে শুরু করেছে। এমন সময় তাদের পেছনে মনিকার ভূত এসে দাঁড়ালো। তোরা আবার এসেছিস? তোদের মরণ পাখনা গজিয়েছে তাই না? তোদের কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই কি শুরু করেছিস মনিকা? এবার একটু শান্ত হ। এইভাবে একটা নির্দোষ মানুষের ক্ষতি করে তুই কোনোদিন সুখী হতে পারবি না। আমিও তো সেদিন অসহায় ছিলাম, কিন্তু ওর জ্যাঠামশাই বিনা কারণে বিনা দোষে আমাকে মেরে আমার প্রাণ নিয়েছিল। সেদিন তোমরা কিছুই বলনি, আর আজকে যখন ওকে আমি শেষ করতে এসেছি, তখন তোমরা আমাকে জ্ঞান দিচ্ছ। আমি তোকে জ্ঞান দিচ্ছি না। তোকে কে বলল আমরা প্রতিশোধ নিইনি তোর মৃত্যুর? ওদের গোটা বংশকে এই গ্রাম থেকে তাড়িয়েছিলাম, ওর জ্যাঠামশাইকে বিষ দিয়ে হত্যা করেছিলাম। তুই শান্ত হ, না হলে... কালীনাথ এখনো ঘুরে বেড়াচ্ছে, সেই রামু এখনো বেঁচে আছে। তাদেরকে আমি শাস্তি দিতে চাই। তারা সবাই মিলে পরিকল্পনা করে বাবুর মাথা গরম করিয়েছিল, আমার বিরুদ্ধে উস্কে দিয়েছিল। তাদেরকে তুই ভবিতব্যের হাতে ছেড়ে দে। ওদের ভাগ্যে যা আছে সেটাই হবে, তুই কিছুই করতে পারবি না। তাছাড়া ওর ছেলেকে তুই মেরে ফেলেছিস, এতেই তোর শান্তি হবার কথা। এরই মধ্যে কয়েকটা হাড়গোড় প্রীতম আর মন্টু মিলে বের করলো। ঠাকুমা, এরপর কি করব? ওতে আগুন ধরিয়ে দে। ওকে সারা জীবনের মতো মুক্তি পেতে হবে। তারা আগুন ধরিয়ে দিল। নিমেষের মধ্যে চোখের সামনে চিৎকার করে মনিকার ভূত জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আর কোনো ভয় নেই, আর কেউ তোমাদের ক্ষতি করবে না। প্রীতম, তুমি এখান থেকে চলে যাও, আর কোনো দিন এখানে এসো না। আপনারা সকলে মিলে আমার যে উপকার করলেন
সে উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। নিস্তব্ধ বাড়িটা আজও সেখানে দাঁড়িয়ে থাকবে। আজও অনেক পথচারী বিপদে পড়ে সেই ঘরেতে উঠবে, কিন্তু থাকবে না আর মনিকার পায়ের নুপুরের আওয়াজ। তোর বাবা, ভালো লাগে না এইভাবে প্রত্যেকদিন দুর্যোগের মধ্যে পড়তে। ভালো লাগে? আমি বরং রাতটুকু এরপর থেকে কাজের জায়গাতেই থেকে যাব। ঘরেতে এসে শুধু শুধু কোনো লাভও তো নেই। আজকের পর থেকে তুই আসতে পারলে তো ঘরে। ওরে বাবা রে, কে তুমি? আবার ভূত? একজনকে এখান থেকে তাড়িয়ে ভাবলে সারা জীবনের মতো তোরা আনন্দে থাকবি, তাই না? আমি তোকে বলেছিলাম না, আমার সব শত্রুদের আমি শেষ করব। প্রথমে তোকে দিয়েই শুরু করি। আমাকে ছেড়ে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও, মেরো না। আবার নিস্তব্ধ রাত ভয়ঙ্কর চিৎকারে মুখরিত হলো। গ্রামের বাতাসে আবারও অশনি সংকেত। আর বিপদ থেকে উদ্ধার করবার মতো কেউ নেই, কারণ এরপর গণেশের ভূত একে একে গ্রামের বাকি সবাইকে শেষ করবে।